নমস্কার। আজ আপনারা শুনছেন সৈয়দ মুস্তাফা সিরাজের একটি বিখ্যাত ছোট গল্প, একটি পিস্তল ও ডুমুর গাছ। গল্প পাঠে আমি সঞ্জয় হালদার। শুরু হচ্ছে আজকের গল্প। বোকা আমাকে দেখে দাঁড়িয়ে গেল, বলল, ছিউদা যে গো, কখন এলে? বললাম, রাত্রিরে। তুমি কেমন আছো বোকা? ভালো না, খুব খারাপও না বলে বোকা এসে বারান্দায় পা ঝুলিয়ে বসলো। ওর মধ্যে একটা রূপান্তর চোখে পড়লো এবার। 2 বছর আগেও গ্রামে এসে ওকে হাসি খুশি দেখেছি ছোটবেলার মতোই। এখন দেখছিলাম পোড় খাওয়া চেহারা, বসা চোখ, ঠেলে ওঠা চোয়াল আর না। ওর পরনে আঁটস আঁটস ছাই রঙা প্যান্ট, নীলচে হাত কাটা গেঞ্জি, পায়ে রবারের 2 ফিতের স্যান্ডেল। তাছাড়া ওর চোখের চাউনিতে শীতলতা, পাতা পড়ে না। কণ্ঠস্বরও মৃদু। ওর হাতে একটা গামছা, সেটা ছোট্ট পুটুলির মতো জড়ানো। জিজ্ঞেস করলুম, অসুখ হয়েছিল নাকি? বোকা আস্তে মাথা নাড়ল। বললাম, গামছায় কি? পিস্তল। অন্তত আধ মিনিট লেগে গেল শব্দটা বুঝতে। তারপর হেসে ফেললাম। পিস্তল নিয়ে কোথায় গিয়েছিলেন এখন? টার্গেট প্র্যাকটিস করতে যাচ্ছি। আরও হেসে বললাম, কোথায় টার্গেট প্র্যাকটিস করবে? বোকা ঘুরে পেছন দিকে ছোট্ট পানা পুকুরটা দেখিয়ে বলল, ঘাটের মাথায় ডুমুর গাছটা দেখছো, ওখানে। আমাদের বাড়ির এদিকটায় মাঠ। এই চৈত্রে ক্ষুদ্র সেচ প্রকল্পের দরুন চোখে আঠার মতো মেখে যায় বিশাল এক সবুজ রঙের কোমলতা। বারান্দার উত্তরে পানা পুকুরের দিকটা সবসময় নিঝুম নিরিবিলি হয়ে থাকে। পুকুরের তলায় ঠেকেছে জলটা, তাই ঘাটটাও স্মৃতিচিহ্নে পরিণত। তার মাথায় ওই ডুমুর গাছ, বয়সে ঠাকুরদার মতো প্রাচীন এবং যথেষ্ট স্থিতপ্রজ্ঞ তার চেহারা। ঠাকুরদা ছিলেন রেলের চাকুরে। ছুটিতে এসে এই বারান্দায় বসে বলতেন, এখানটাতেই যত শান্তি, ঘাটে বসে থাকো মনি বেওয়া। সম্ভ্রান্ত ঘরের যুবতী ছিলেন তিনি। একটা ছোট্ট পেতলের ঘটি মাজতে মাজতে সকাল, দুপুর এবং দুপুরকে বিকেল করে ছাড়তেন, এবং আমাকে দেখা মাত্র ঠাকুরদা চোখ পাকিয়ে বলতেন, খেলোগে যাও। সুতরাং আজও এই ডুমুর গাছটার দিকে তাকালে হাস্যমুখী ঠাকুমনির দর্শন পাই, যিনি ঠাকুরদার শান্তি। বোকার কথাগুলোকে বারপতক টিপে টুপে পরীক্ষা করে দেখে আবার হ্যাঁ হ্যাঁ করে হাসতে থাকলাম। তখন বোকা আলতো হাতে গামছার মোচড় ফাঁক করল। তারপর সত্যি সত্যি বেরিয়ে পড়ল অবিশ্বাস্য একটি পিস্তল। আমার হাসি থেমে গেল। বোকা পিস্তলটার দিকে তাকিয়ে বলল, ও মাসে মাসির বাড়ি গিয়েছিলাম, পদ্মার বর্ডারে। 1300 টাকায় কিনে এনেছি। বর্ডার এরিয়াতে মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে। বলো কি? বোকা একটু হাসল। গা শুদ্ধ শত্রু, বাঁচতে তো হবে। হিম হয়ে বললাম, কেন, কি করেছো তুমি? কিছু শোনোনি? বোকা একটু চুপ করে থেকে ফের বলল, গত বছর বাবাকে নদীর ধারে বোম মেরে মারল। মাস 3 আগে দাদাকে স্টাফ করে মারল। এবার টার্গেট আমি। ব্যাঙা মিত্তির বলেছে পদঘোষের বংশ ফিনিশ করবে। মিত্তিরদের সঙ্গে ঘোষেদের বিবাদের কথা আবছা শুনেছি ছোটবেলা থেকে। গ্রামে তো এসব ব্যাপার ঘটেই থাকে। কখনো ও নিয়ে মাথা ঘামায়নি, কিন্তু বোকার বাবা ও দাদাকে খুন করা হয়েছে এবং বোকার হাতে পিস্তল। উদ্বিগ্ন হয়ে বললুম, বিবাদটা কি নিয়ে? বোকা বলল, জানি না, বাবা জানতো হয়তো, নিশ্চয়ই জমি জমা নিয়ে। বোকা মাথা নাড়ল। না, তাহলে তো আমি জানতে পারতুম। তারপর মুখ তুলে একটু হাসল। প্রথমে ঠিক করেছিলাম রিভলভার কিনব, কিন্তু ভেবে দেখলাম রিভলভারে মোটে 6টা গুলি থাকে, তাতে 6 জনকে ফিনিশ করতে পারবো, কিন্তু লোক তো আরও বেশি। পিস্তলে 18টা পর্যন্ত গুলি থাকে। 25 ফুট থেকেও গুলি ছোড়া যায়। একবার ট্রিগার টানছো, গুলি বেরিয়ে যাচ্ছে, আবার একটা গুলি এসে জায়গা মতো বসছে।
কত সুবিধা তাহলে দেখো চিরুদা। পিস্তলটা দেখে আমার ভীষণ লোভ হচ্ছিল, গা শিরশির করছিল উত্তেজনায়। জীবনে এই প্রথম হাতের নাগালে একটা সত্যিকার পিস্তল দেখছি। ইচ্ছে করলে ওটা হাতেও নিতে পারি। হাতে নিলেই যেন এই সসাগরা ধরিত্রী আমার প্রধানত হবে। আসলে ক্ষমতার উৎস তো এইরকম পিস্তলের নল। যদিও এই নলটা খুব ছোট, আমার মতো মানুষের পক্ষে একটা ছোট্ট পৃথিবীর শাসন ক্ষমতাই যথেষ্ট। আমার চোখে নিশ্চয়ই প্রচুর বিহ্বলতা এসে গিয়েছিল। কই গুলি দেখি বলে চেয়ার থেকে একটু ঝুঁকে গেলাম। বোকা বলল, দেখাচ্ছি, প্যান্টের পকেটে ঢোকানো যায় না, তাই গামছায় জড়িয়ে রাখি। তবে গুলি পকেটে রাখা যায়, এই দেখো। সে পা টান টান করে পকেট থেকে একটা গুলি বের করে দেখালো। খুদে রকেটের মাথার মতো ছুঁচল গরনের গুলি। বোকা আমার হাতে তুলে দিচ্ছিল, নিলাম না, বললাম থাক। বোকা গুলি পকেটে ঢুকিয়ে বলল, পরশু মাঠে বড় ধানে জল খাওয়াচ্ছিলাম, তখন ওরা বোম নিয়ে তাড়া করেছিল। পিস্তলটা এখনও তত প্র্যাকটিস হয়নি, তাই রিস্ক না নিয়ে পালিয়ে এসেছিলাম। তুমি এখন কয়েকদিন আছো তো চিরুদা? না, কালই যেতে হবে। বোকা উঠে দাঁড়ালো, থাকলে দেখতে পেতে, শিগগির একটা কিছু হয়ে যাবে এসপার ওসপার বলে সে হালকা পায়ে পুকুর পাড়ে গিয়ে উঠল। কাল কাসুন্দে আর নিশিন্দা ঝোপের ভেতর দিয়ে ওপাশে তাকে ডুমুরতলার ঘাটের দিকে যেতে দেখেছিলাম। উৎকণ্ঠা আর আগ্রহে তাকিয়ে রইলাম। বোকা ডুমুর গাছতলায় গিয়ে সিগারেট ধরালো, তার হাতে একটা সত্যিকার পিস্তল, অথচ আমার সামনে সিগারেট টাননি। কথা ভেবে আমার খুব ভালো লাগলো ওকে। বোকা, তুমি জিতে যাও, ওদের ফিনিশ করে তুমি বেঁচে থাকো, মনে মনে ক্রমাগত ওকে বলতে থাকলাম। একটুতেই পেন্টুল খসে পড়া, নাকে চিকনি ঝরা, তুলতুলে পুতুলের মতো ঘোষবাড়ির সেই ছেলেটা যে সবসময় খিটখিট করে হাসতো, ঘুমিয়ে থাকলে আমার চুল টেনে দিয়ে পালাতো। এই ঘাস জমিটায় আমাদের এই বিপর্যস্ত বাগানে কত বিকালে তাকে ডিগবাজি খেতে দেখেছি, একটা ছাগল ছানার মতো। ঘোষগিন্নি চেরা গলায় হাঁক দিতেন, অনিল রে, ও অনিল। ছেলেটা এসে লুকিয়ে পড়তো ঠাকুরদার এই শান্তির ঘরে এবং ফিসফিসিয়ে বলতো, বলো না যেন চিরুদা, মা মারবে। সেই ছেলেটা পিস্তল নিয়ে লক্ষ্যভেদ করতে চায় নিহাতি বেঁচে পড়তে থাকার জন্য। আমার কষ্ট হচ্ছিল। বোকা, তুমি গুলি চালাও, আমি দেখি। এই ডুমুর গাছটা হোক তোমার শত্রুর প্রতীক, তুমি এফোর ওফোর করে ফেলো, ঝাঁঝরা করে দাও ওকে। গাছেরা বুঝি সব বোঝে। মনে হলো স্থিতপ্রজ্ঞ বৃদ্ধ ডুমুর মিটমিটি হাসছে। বোকার কথাগুলোকে বার কতক টিপে টুপে পরীক্ষা করে দেখে আবার হ্যাঁ হ্যাঁ করে হাসতে থাকলাম। তখন বোকা আলতো হাতে গামছার মোচড় ফাঁক করল। তারপর সত্যি সত্যি বেরিয়ে পড়ল অবিশ্বাস্য একটা পিস্তল। আমার হাসি থেমে গেল। বোকা পিস্তলটার দিকে তাকিয়ে বলল, ও মাসে মাসির বাড়ি গিয়েছিলাম, পদ্মার বর্ডারে, 1300 টাকায় কিনে এনেছি। বর্ডার এরিয়াতে মুড়ি মুরকির মতো বিক্রি হচ্ছে। বলো কি? বোকা একটু হাসল। গা শুদ্ধ শত্রু, বাঁচতে তো হবে। হিম হয়ে বললাম, কেন, কি করেছো তুমি? কিছু শোনোনি? বোকা একটু চুপ করে থেকে ফের বলল, গত বছর বাবাকে নদীর ধারে বোমা মেরে মারল। মাস তিনেক আগে দাদাকে স্টাফ করে মারল। এবার টার্গেট আমি। ব্যাঙা মিত্তির বলেছে পদ ঘোষের বংশ ফিনিশ করবে। মিত্তিরদের সঙ্গে ঘোষেদের বিবাদের কথা আবছা শুনে আসছি ছোটবেলা থেকে। গ্রামে তো এসব ব্যাপার ঘটেই থাকে, কখনো ও নিয়ে মাথা ঘামায়নি। কিন্তু বোকার বাবা ও দাদাকে ফোন করা হয়েছে এবং বোকার হাতে পিস্তল। উদ্বিগ্ন হয়ে বললুম, বিবাদটা কি নিয়ে? বোকা বলল, জানি না, বাবা জানতো হয়তো। নিশ্চয় জমি জমা নিয়ে? বোকা মাথা নাড়ল। না, তাহলে তো আমি জানতে পারতাম। বলে সে কিছুক্ষণ পিস্তলটার নকশা কাটা বাট থেকে ময়লা ফুটে ফেলার চেষ্টা করতে থাকলো। তারপর মুখ তুলে একটু হাসলো। প্রথমে ঠিক করেছিলাম রিভলভার কিনবো, কিন্তু ভেবে দেখলাম রিভলভারে মোট 6টা গুলি থাকে, তাতে 6 জনকে ফিনিশ করতে পারবো। কিন্তু লোক তো আরও বেশি, পিস্তলে 18টা পর্যন্ত গুলি থাকে। 25 ফুট থেকেও গুলি ছোড়া যায়,
একবার ট্রিগার টানছো, গুলি বেরিয়ে যাচ্ছে, আবার একটা গুলি এসে জায়গা মতো বসছে। কত সুবিধা তাহলে দেখো চিরুদা। পিস্তলটা দেখে আমার ভীষণ লোভ হচ্ছিল, গা শিরশির করছিল উত্তেজনায়। জীবনে এই প্রথম হাতের নাগালে একটা সত্যিকার পিস্তল দেখছি। ইচ্ছে করলে ওটা হাতে নিতেও পারি। হাতে নিলেই যেন বা এই স্বসাগর ধরিত্রী আমার প্রধানত হবে। আসলে ক্ষমতার উৎস তো এইরকম পিস্তলের নল। এই নলটা খুব ছোট, আমার মতো মানুষের পক্ষে একটা ছোট্ট পৃথিবী শাসন ক্ষমতা যথেষ্ট। আমার চোখে নিশ্চয়ই প্রচুর বিহ্বলতা এসে গিয়েছিল। কই দেখি, গুলি দেখি বলে চেয়ার থেকে একটু ঝুঁকে গেলাম। বোকা বলল, দেখাচ্ছি। প্যান্টের পকেটে ঢুকানো যায় না, তাই গামছা জড়িয়ে রাখি। তবে পকেটগুলি রেখে যায়। এই দেখো। সে পা টান টান করে পকেট থেকে একটা গুলি বের করে দেখালো। খুদে রকেটের মাথার মতো ছুসলো গড়নের গুলি। বোকা আমার হাতে তুলে দিচ্ছিল। নিলাম না, বললাম থাক। বোকা গুলি পকেটে ঢুকিয়ে বলল, পরশু মাঠে বড় ধানে জল খাওয়াচ্ছিল, তখন ওরা বোমা নিয়ে তাড়া করেছিল। পিস্তলটা এখনও তত প্র্যাকটিস হয়নি, তাই রিস্ক না নিয়ে পালিয়ে এসেছিলাম। তুমি এখন কয়দিন আছো তো চিরুদা? না, কালই চলে যেতে হবে। বোকা উঠে দাঁড়ালো। থাকলে দেখতে পেতে, শিগগির একটা কিছু হয়ে যাবে এসপার ওসপার বলে সে হালকা পায়ে পুকুর পাড়ে গিয়ে উঠল। কালকা সন্ধ্যে তার নিশ্চিন্ত চোপের ভেতর দিয়ে ওপাশে তাকে ডুমুরতলা ঘাটের দিকে যেতে দেখেছিলাম। উৎকণ্ঠা আর আগ্রহে তাকিয়ে রইলাম। বোকা ডুমুর গাছটার তলায় গিয়ে সিগারেট ধরালো। তার হাতে একটা সত্যিকার পিস্তল, অথচ আমার সামনে সিগারেট টানেনি। এই কথা ভেবে আমার খুব ভালো লাগলো। বোকা, তুমি জিতে যাও, ওদের ফিনিশ করে তুমি বেঁচে থাকো, মনে মনে ক্রমাগত ওকে বলতে থাকলাম। একটুতেই পেন্টুল খসে পড়া, নাকের ছিকনি ঝরা, তুলতুলে পুতুলের মতো ঘোষবাড়ির সেই ছেলেটা যে সবসময় খিটখিট করে হাসতো, ঘুমিয়ে থাকলে আমার চুল টেনে দিয়ে পালাতো, এই ঘাস জমিটায় আমাদের এই পর্যন্ত বাগানে কত বিকলে তাকে ডিগবাজি খেতে দেখেছি, একটা ছাগল ছানার মতো। ঘোষগিন্নি চেরা গলায় হাঁক দিতেন, অনিল রে, ও অনিল। ছেলেটা এসে লুটিয়ে পড়তো ঠাকুরদার এই শান্তির ঘরে এবং ফিসফিসিয়ে বলতো, বলো না যেন চিরুদা, মা মারবে। সেই ছেলেটা পিস্তল নিয়ে লক্ষ্যভেদ করতে চায়, নেহাতি বেঁচে বর্তে থাকার জন্য। আমার কষ্ট হচ্ছিল। বোকা, তুমি গুলি চালাও, আমি দেখি। ওই ডুমুর গাছটা হোক তোমার শত্রুর প্রতীক, তুমি ওকে একফোর ওফোর করে ফেলো, ঝাঁঝরা করে দাও ওকে। গাছেরা বুঝি সব বোঝে। মনে হলো স্থিতপ্রজ্ঞ বৃদ্ধ ডুমুরটি মিটমিট হাসছে। আয় বাপ, বুক পেতে দাঁড়িয়ে আছি, হাত প্র্যাকটিস করে নে যত খুশি। ডুমুর গাছটাকেও আমার খুব ভালো লেগে গেল। সে বোকাকে বাঁচাতে সাহায্য করার জন্য তৈরি। গ্রামীণ বৃক্ষদের এই স্বভাব, ছায়া দেয়, ফল দেয়, সারাদিন অক্সিজেন দেয়, বুক পেতে টার্গেটও হয়। নাও বোকা, এবার গুলি ছোড়ো, আমি দেখি। বোকা গাছটার দিকে তাকিয়ে সিগারেট টানছে তো টানছেই। আমি অস্থির। একটু পরে হঠাৎ দেখি বোকা হন হন করে গিয়ে নিশিন্দা জঙ্গলে ঢুকলো। তারপর আর তাকে দেখতে পেলাম না। তারপরই দাদা এসে গেল, ব্যস্তভাবে চাপা গলায় বলে উঠল, এই চিরু, ভেতরে এসে বস, শিগগির আয়, চলে আয় না। দাদা আমাকে টেনে ঘরে ঢুকিয়ে এদিকে দরজা বন্ধ করে দিল। ফিসফিস করে বলল, পুলিশ ডেকে এনেছে ব্যাঙাদা। বোকা ডুমুর তলায় রোজ পিস্তলে গুলি ছোড়ে, বুঝলি না, হাত প্র্যাকটিস। তাই তাহের দারোগাকে নিয়ে এসেছে। ওই দেখ, জানলা দিয়ে দেখলাম একদল পুলিশ এসে ডুমুর তলায় দাঁড়ালো, কিছু ভিড়ও জমেছে। ব্যাঙামিত্তি ডুমুর গাছটা দেখে কিছু বলছে। তারপর দেখলাম দারোগা সাহেব গাছটার দিকে ঝুঁকে গেলেন, আঙুল দিয়ে গুলিতে সম্ভবত গুলির দাগগুলো ঠাউর করতে লাগলেন। বুঝলুম রীতিমতো একটা তদন্ত হবেই। দাদা এবার জানলাটাও বন্ধ করে দিল। ভয় পাওয়া গলায় বলল, এ ঘরে থাকিস নে, ভেতরে চলে আয়। তাহের দারোগা জিজ্ঞাসা করলে বলবো, গুলি ফুলি শব্দ আমরা শুনিনি। বিকেলে আবার ঠাকুরদারও সেই শান্তিস্থলে চেয়ার পেতে বসে আছি। গ্রামমহন্তর মেয়ে ঠুমরি এসে হাজির। আমার ছেলেবেলায় মহান্ত কাঁধে খোল ঝুলিয়ে রোজ ভোরবেলা গা চক্কর দিত। এতটুকু ফ্রক পরা মেয়েটা বাজাতো খঞ্জুনি। বাবা মেয়ের গানের কলি এখনো খঞ্জুরির হৃদয়ভেদী ধমি সমেত। সেই ঠুমরি কানের ভিতর সেটে আছে খোলের আর খঞ্জুনির ধ্বনি।
বললাম, ঠুমরি তুমি কেমন আছো? ঠুমরি আমার কথায় কানই করলো না। চঞ্চল চাউনিতে এদিক ওদিক দেখতে দেখতে মনে বলল, বোকাদাকে দেখেছো চিরুদা? না তো, কেন? ঠুমরি বলল, ওকে খুঁজে বেড়াচ্ছি, ভীষণ দরকার, বাড়িতেও পাচ্ছি না, ভাবলাম ডুমুরতলায় আছে কি নাকি। সত্যি দেখোনি ওকে চিরুদা? ঠুমরি চলে গেলে বৌদি এলো গল্প করতে, হাতে 2 কাপ চা ধরিয়ে দিয়ে বলল, ঠুমরির গলা শুনলাম যে, কই সে? চলে গেল, বোকাকে খুঁজে বেড়াচ্ছে। বৌদি চটুল হাসলো। একদিন এলে ডুমুরতলায় দুজনে যুগল মিলন দেখতে পেতে, আজকাল তো লাজ লজ্জার বালাই নেই মানুষের। বৌদি গলা চেপে বলল, ফের প্রকাশ্যে ডুমুরতলায় ওরা যা করে দেখলে ভাবতে কোথায় লাগে সিনেমার সিন। আমরা ঘরে বসেই দুবেলা সিনেমা দেখছি, বুঝলে গো ঠাকুরপো। বুঝলাম, কিন্তু বোকা তো বরাবর গোবেচারও ছিল। বৌদি চোখ পাকিয়ে বলে, থামো, নামে বোকা, ভেতরে যা আছে তা আছে। আছেটা কি শুনি? বৌদি গম্ভীর হয়ে বলল, বোকা ভীষণ ডেঞ্জারাস ছেলে, হাস্যমুখে মানুষ খুন করতে পারে, জানো? করেছে কি? করেনি, এবার করবে। হাতে পিস্তল পেয়েছে, প্র্যাকটিস করছে রোজ। বলে, বৌদি বালিকার মতো চঞ্চল পায়ে শূন্য বাগানের ঘাসে টহল দিতে গেল এবং হাতে চায়ের কাপ। আর মেয়েরা এমন যে যেখানে হাঁটে চারপাশে জেগে ওঠে ফুলের বন, প্রজাপতি ওড়ে, কোকিল টোকিলও খুব চেঁচায়। এসবের ফলে বোকা তার পিস্তল ও ডুমুর গাছটাকে ভুলে গেলাম সেবেলার মতো। সে রাতে ঘুম ভেঙে গেল প্রচণ্ড বিস্ফোরণের শব্দে। হুড়মুড় করে ঘুম দেখলাম, কোথাও মুহুর্মুহু বোমা ফাটছে এবং আবছা হল্লার শব্দ। বাইরে দাদার হুঁশিয়ারি শোনা গেল, ফেরুসনে চিরু, রোজ রাতে এইরকম, চুপচাপ শুয়ে থাক, আমরা কারোর সাথে পাচে নেই। বিস্ফোরণের শব্দ ক্রমশ থেমে এলো, তারপরে কুকুরগুলো কতক্ষণ ধরে ডাকলো। শেষ দিকে শুধু একটা কুকুর ডাকতে ডাকতে গলা ভেঙে ফেললো। তার ডাকে প্রশ্ন ছিল, কিন্তু জবাব দেবার কেউ নেই। সকালে শুনলাম বোকাদের বাড়ি হামলা হয়েছিল, বোকাকে ফিনিশ করেছে। গায়ে পুলিশের ক্যাম্প বসছে, তাহের দারোগা ব্যাঙা মিত্তিরকে নিয়ে গেছেন। দাদার মতে ও বেলাটাকে রেখে যাবেন দারোগা সাহেব, কেস লেখা হবে ডাকাতে। বোকার পিস্তল বোকা থেকে বাঁচাতে পারেনি, পরপর 18টা গুলি ছড়া যায় তবুও। অবাক হয়ে বারান্দায় সেই অংশটুকু দেখছিলাম যেখানে কালই সকালে বোকা বসেছিল। তারপর মুখ তুলে দেখলাম পানা পুকুরের ঘাটের মাথায় ডুমুর গাছটাকে, সেই স্থিতপ্রজ্ঞ বৃক্ষ নির্বিকার। বুড়ো, তুমি ব্যর্থ হয়েছ, বুক পেতে দিয়েছিলে, তবু কাজে লাগলো না। আসলে দিনকাল খারাপ, তুমি কি করবে বলো? গাছটাকে কাছ থেকে দেখতে গেলাম, গিয়ে দেখতে পেলাম ঠুমরিকে। থমকে দাঁড়িয়ে গেলাম, লাল চোখ, ফুলো ফুলো গাল, মেয়েটা তাকিয়ে আছে গাছটার দিকে। বুদ্ধ প্রফেট যিশু ডুমুর গাছকে অভিশাপ দিয়েছিলেন, তুমি বন্ধা হও। রামলোচন মহন্তের মেয়ে তাকে অভিশাপ দিল, তুমি মরো, তুমি মরো, তুমি মরো। তারপর 2 হাতে মুখ ঢেকে হিপিয়ে হিপিয়ে কাঁদতে লাগলো। ডুমুর গাছটাকে শিউরে উঠল। একটা হাওয়া এলো মাঠ থেকে, একটা কাঠ বেড়ালি পড়ি মরি করে গাছটা থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে গেল। আর্তনাদ করে উঠল এক মাছরাঙা পাখি। আর দেখলাম বুড়ির ওপর অসংখ্য ক্ষতচিহ্ন চোখ হয়ে যাচ্ছে। অসংখ্য ভিজে চোখ দিয়ে বৃদ্ধ বৃক্ষ মহান্তের মেয়েকে দেখছে। বৃক্ষেরা এত অসহায়। তক্ষুনি সরে গেলাম, কান্নাটার না আমার একেবারে সয় না। নমস্কার, আজকের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।